Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture. As a resource person, please maintain the health rules. Subject Management Program, BBA Honors 4th year, course code 242601. Name of course, Bank Management, lecture number 6. Title of the lecture, Commercial Banks Lending and Investment Portfolio. This is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. চ্যাপ্টার 6 কমার্শিয়াল ব্যাংকস লেন্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লোন এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে আমরা জানবো। দেন আমরা জানবো লোন এবং ইনভেস্টমেন্টের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, লোনের ক্লাসিফিকেশন গুলো দেখবো আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। তারপর আমরা দেখবো লোন এবং ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটির মধ্যে পার্থক্যটা কি, ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফটের মধ্যে পার্থক্যটা কি, এবং লোন দেওয়ার ক্ষেত্রে কোন কোন প্রিন্সিপালস গুলো কমার্শিয়াল ব্যাংক ফলো করে, অথবা এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবে দেখতে পারি, সেটা হচ্ছে হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডার হোয়েন স্যাংশন এ লোন অর অ্যাডভান্স। যখন একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কোনো ক্লায়েন্টকে লোন দেয় তখন কোন কোন ফ্যাক্টর গুলো বিবেচনা করে তাকে লোন দিতে হয়, এই বিষয়টাও আমরা এই চ্যাপ্টারে শিখবো। দেন লোনের এগেইনস্টে আমরা সিকিউরিটি নেই জামানত হিসেবে, সেই সিকিউরিটি কনসেপ্টটা দেখবো, এবং একটা গুড সিকিউরিটির কি কি ক্যারেক্টার থাকে, অথবা একটা সিকিউরিটিকে কখন আমরা গুড সিকিউরিটি হিসাবে কনসিডার করব। দেন আমরা দেখব ক্রেডিট অ্যানালাইসিস, এবং ক্রেডিট অ্যানালাইসিসের কিছু টুলস আছে, এবং একজন কাস্টমারের ক্রেডিট অর্ডিন্যান্সটা কিভাবে অ্যানালাইসিস করা হয় আর মেজার করা হয় সেটা আমরা দেখব। দেন আমরা দেখব একটা লোন কিভাবে একটা ভালো লোন হয়, কখন একটা লোন খারাপ হয়ে যায় এবং তার কি সিমটম দেখা যায় এবং কি কারণগুলো থাকে। লাস্টে আমরা দেখব লোনের একটা পোর্টফোলিওর একটা কনসেপ্ট আলাপ করব। ওকে, এখন শুরু করা যাক। হোয়াট ইজ লোন? লোন হচ্ছে কি আসলে পৃথিবীর যে শুরুটা, অথবা ব্যাংকিং এর সিস্টেমের যে শুরুটা, অথবা যদি আমরা বলি যে ব্যাংকিং এর বেসিক ফাংশনটা কোথায় থেকে আসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপোজিট কালেক্ট করা, আর একটা হচ্ছে লোন। আমরা ডিপোজিট নিয়ে প্রিভিয়াস লেকচারে অনেক আলাপ করেছি, এখন আমরা আলাপ করব আজকে আসলে একটা কমার্শিয়াল ব্যাংকের ইম্পর্টেন্ট যে ফাংশনটা, বেসিক যে ফাংশন, সেটা হচ্ছে লোন। সেই লোন নিয়ে আমরা আজকে আলাপ করব। লোন হচ্ছে কি আসলে? লোন হচ্ছে একটা ওল্ডেস্ট ফর্ম এবং পপুলার, একটা ব্যাংকিং এর লেন্ডিং এর একটা পপুলার একটা ফরম্যাট। আদার্স কিছু ফরম্যাট আছে। তো কি করা হয় আসলে, এই লোন দিয়ে কি করে, লোনের ডেফিনেশনটা কি, কিভাবে একটা লোন ক্রিয়েট হয়, এই বিষয়গুলো আমরা এখন আলাপ করব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে লোন ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ভেরি পপুলার ফর্ম of lending by the banks. In case of loan, financial assistance is given for a specific purpose and for a fixed period. ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করার জন্য বিজনেসম্যান হতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে। কমার্শিয়াল ব্যাংকগুলো স্পেসিফিক পারপাসে, স্পেসিফিক উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করার জন্য কোনো অর্গানাইজেশন, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে যখন লোন প্রোভাইড, কোনো কিছু প্রোভাইড করে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করে, সেটাকে আমরা বলি লোন। বিভিন্ন স্কলার সেটাকে কিভাবে ডিফাইন করেছেন সেই বিষয়টা আমরা একটু দেখি। যে লোন মিনস ফর্মাল এগ্রিমেন্ট। কার সাথে ফর্মাল এগ্রিমেন্ট হবে? বড়োয়ার এবং ব্যাংকের সাথে একটা ফর্মাল এগ্রিমেন্ট হবে। ফর্মাল এগ্রিমেন্টের মধ্যে কি থাকবে? সেটা হচ্ছে একটা ফিক্সড টাইম ফ্রেমওয়ার্ক থাকবে, যে এত বছরের জন্য আপনাকে আমি লোনটা দিলাম। সেই এগ্রিমেন্টের মধ্যে সেটা লেখা থাকে, টার্মস এন্ড কন্ডিশন কি হবে, তার মোড অফ পেমেন্ট কি, কিভাবে রিপেমেন্ট করতে হবে, এই টোটাল বিষয়টাই এই এগ্রিমেন্টের মধ্যে ডিসক্লোজ করা থাকে। দেন আমরা বলতেছি যে ক্রেডিট ফর স্পেসিফাইড পিরিয়ড, 5 ইয়ার্স এর জন্য হতে পারে, সেটা 10 ইয়ার্স এর জন্য হতে পারে, সেটা ক্লাসিফিকেশন, সেটা লোনের ক্যারেক্টার অনুযায়ী, লোনের ধরন অনুযায়ী সেটা ডিফারেন্সিয়েট হয়ে থাকে। তো যেটা বলতেছি আমরা সেটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট অফ ক্রেডিট ফর স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। লোন একটা ফিক্সড একটা অ্যামাউন্ট সেটা প্রোভাইড করবে, আরেকটা হচ্ছে সেটা স্পেসিফিক পিরিয়ডের জন্য, এবং ওই এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে রেট অফ ইন্টারেস্ট কেমন, কত পার্সেন্ট হবে, তারপর লেখা থাকে যে রিপেমেন্ট মোড কেমন হবে, সেটা মান্থলি হবে নাকি 6 মান্থ হবে, বাই মান্থলি হবে নাকি অ্যানুয়ালি হবে, সেই ইনস্টলমেন্টটা কত হবে, যখন ডিফল্ট হবে সেই ডিফল্টের কিভাবে কালেকশন করতে পারবে, এবং তার সিকিউরিটি কি দিতে হবে, তার ক্রেডিট অর্ডিন্যান্স কিভাবে জাস্টিফিকেশন করা হবে, এই সব বিষয়গুলো কি করা থাকবে এই এগ্রিমেন্টের মধ্যে ডিসক্লোজ, মানে রিটেন থাকবে, যেটা
বথ পার্টি সেটা কি থাকবে, তাদের দুজনের ভিতরেই, যেহেতু ফর্মাল এগ্রিমেন্ট, তাদের দুজনের ভিতরেই কন্ট্রাক্টের সব ধরনের ইনফরমেশন কি করা থাকবে, আটমোস্ট গুড ফেইথ যেটাকে আমরা বলি চূড়ান্ত সদ্বিশ্বাস দুই পার্টির ভিতরে থাকতে হবে, এবং যত ধরনের ম্যাটেরিয়াল ফ্যাক্ট আছে এই এগ্রিমেন্টের মধ্যে ডিসক্লোজ করতে হবে। সব ধরনের ম্যাটেরিয়াল ফ্যাক্ট ইনফরমেশন গুলাকে ডিসক্লোজ করতে হবে দুই পার্টি থেকে, যেটা হচ্ছে বড়োয়ারের পার্সপেক্টিভ এবং ব্যাংক পার্সপেক্টিভে। তাহলে সহজ কথা দাঁড়াচ্ছে কি, যে ব্যাংক হচ্ছে একটা ফর্মাল এগ্রিমেন্ট বিটুইন এ ব্যাংক অ্যান্ড বরোয়ার টু প্রোভাইড এ ফিক্সড অ্যামাউন্ট অফ ক্রেডিট। একটা ফিক্সড অ্যামাউন্ট প্রোভাইড করে ব্যাংক, এবং সেটা স্পেসিফিক একটা পিরিয়ডের জন্য। এবং বার্সেনি আরেকজন স্কলার, উনি বলতেছেন আন্ডার দ্য লোন সিস্টেম ক্রেডিট ইজ গিভেন ফর এ ডেফিনেট পারপাস। সেটা আমরা ফার্স্টই বলেছি যে একটা স্পেসিফিক পারপাস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করে কমার্শিয়াল ব্যাংকগুলো বড়োয়ারকে ফর এ ফ্রি ডিটারমাইন্ড পিরিয়ড, এবং কত বছরের জন্য আমি দিব সেটা আপনাকে একজন অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন, ব্যাংক হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন এবং প্রফিট মোটিভ নিয়ে ওনারা বিজনেস করে। তো ব্যাংক চ্যারিটেবল অর্গানাইজেশন না, সে কি করে একটা স্পেসিফিক একটা ডিটারমাইন্ড পিরিয়ড থাকে যে এত বছরের জন্য আপনাকে লোনটা দিলাম, আমি আজীবনের জন্য ব্যাংক লোন দিবে না। নর্মালি দিস লোন আর রিপেবল ইন ইনস্টলমেন্ট, এবং সেটা আপনাকে রিপে করতে হবে বড়োয়ারকে একটা ইনস্টলমেন্ট বেসিসে। তো এই জায়গা থেকে যদি আমাদেরকে এখন ব্যাংকের কিছু বৈশিষ্ট্য লিখতে দেয় আমাকে, তাহলে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে লোন হচ্ছে একটা ফর্মাল এগ্রিমেন্টের মধ্য দিয়ে যায়, কে যায়, ব্যাংক এবং বড়োয়ার। সে লোনের একটা ফিক্সড অ্যামাউন্ট স্যাংশন করা হয় ফিক্সড একটা পিরিয়ডের জন্য, এবং লোনের রিপেমেন্টটা করা হয় সেটা একটা ইনস্টলমেন্ট ডিটারমাইন করা থাকে, পারপাসটা ক্লিয়ার থাকে। এই মোটামুটি এগুলো হচ্ছে লোনের ক্যারেক্টার। নেক্সট আমরা যাব যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। The term investment is used to include those fund যেটা both publicly এবং privately সেটা কি করে ইনভেস্ট করে রিলেটিভলি লং পিরিয়ড অফ টাইম। এটা অনেক ইনভেস্টমেন্ট যেটা ডিফাইন করে সেটা শর্ট পিরিয়ডের জন্য, সেটা কোনো আর্ন করার জন্য। ব্যাংক কি করে, তার এই যে ডিপোজিটের যে অ্যামাউন্টটা কালেক্ট করে সেই অ্যামাউন্টটা সে বিভিন্ন পারপাসে প্রোডাক্টিভ ওয়েতে প্রোডাক্টিভ সেক্টরে সে কি করে সেটা ইনভেস্ট করে, বিনিয়োগ করে। একটা হচ্ছে লোন নিল, সে লোন দিল, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ব্যাংকের সে ডিপোজিটের কালেকশনের টাকাটা সে কিছু অংশ লোন দেয় আর কিছু অংশ সে ইনভেস্ট করে, নিজেই সে ইনভেস্ট করে। তো এই জন্য বলতেছে যে তার অবজেক্টিভটা থাকবে ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে আর্নিং, মানে কিছু ইনকাম করা। যেমন ব্যাংক নিজেই অ্যাজ এ ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারে, ব্যাংক প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে পারে, ব্যাংক পাবলিক সেক্টরে, ইভেন গভর্নমেন্টের, যেমন পদ্মা ব্রিজ সেটা পিপিতে হয়েছে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থ্রুতে হয়েছে, কিন্তু ওই জায়গাতেও কি করতে পারে, কমার্শিয়াল ব্যাংকগুলো ইনভেস্ট করতে পারে। তো এখন আমরা একটু ডেফিনেশন দেখি। অ্যাকর্ডিং টু ডিকশনারি অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট ইজ দ্য ইউজ অফ মানি ফর দ্য পারপাস অফ মেকিং মোর মানি। পারপাসটা কি থাকবে ব্যাংকের, যে মোর মানি কি করে গেইন করা, আর ক্যাপিটালটাকে কি করা, ইনক্রিজ করা। দুটো হতে পারে, একটা হচ্ছে গেইন করা এবং তার ক্যাপিটালটাকে ইনক্রিজ করা, দুটোই হতে পারে। সিপি জোন্স উনি কি বলতেছেন, উনি বলতেছেন যে ইনভেস্টমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কমিটমেন্ট of future return to earn or more asset that will be held over some future time period। আমি কি করব, যে কিছু অ্যাসেট, ও একটা অ্যাসেট হতে পারে, একের বেশি অ্যাসেট হতে পারে, সেটা আমি একটা জায়গায় কি করব, ফিউচার একটা রিটার্ন পাবো, সেই আশায় আমি কি করব, একটা কমিটমেন্ট নিয়ে আমি সেটা কিছু সময়ের জন্য এটা রেখে দিব। দ্যাট উইল বি হেল্ড ওভার সাম ফিউচার টাইম পিরিয়ড, ভবিষ্যতের কিছু সময়ের জন্য আমি সেটা রেখে দিব, সেটাই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। সেটা ব্যাংক পার্সপেক্টিভে, সেটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে বলতেছে না। ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভের ডেফিনেশনটাও কিন্তু এরকমই হয়। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোন এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্যটা কি। লোন এবং ইনভেস্টমেন্টের পার্থক্যটা হচ্ছে, লোন হচ্ছে একটা ডেট ট্রানজাকশন হয়, আর ইনভেস্টমেন্টে মোস্ট প্রবাবলি যে ট্রানজাকশনটা অকার্ড হয় সেটা হচ্ছে যে ইকুইটি প্যাটার্নের হয়। একটা হচ্ছে কি ডেট ট্রানজাকশন, লোনের পুরো বিষয়টা হচ্ছে ডেট, আর ইনভেস্টমেন্টের যেটা সেটা হচ্ছে ইকুইটি ট্রানজাকশন হয় এই জায়গাতে। আর লোন ডিরেক্ট, লোনের যে কন্ট্রাক্টটা হয় সেটা ডিরেক্ট কন্ট্রাক্ট হয় বড়োয়ার এবং ব্যাংকারের। ইনভেস্টমেন্টের যেটা সেটা হচ্ছে কি ইনডিরেক্ট এবং ইমপার্সোনাল হয়, ইনডিরেক্ট এবং ইমপার্সোনাল হয়। তারপর আমরা বলতেছি যে থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলাপ করবো লোন এবং ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে নলেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড। নলেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড লোনের ক্ষেত্রে কি হয়, known to lender, borrower and other interested party।
একটা লোনের ফিক্সড পিরিয়ড থাকে, সেই ম্যাচুরিটি পিরিয়ডটা কত বছর হবে সেটা কিন্তু বরোয়ার এবং ল্যান্ডার দুই পার্টি কিন্তু সেটা জানে। অ্যাকসেপ্ট ডিবেঞ্চার, ডিবেঞ্চার একটা ফিক্সড ইনস্ট্রুমেন্ট, কিন্তু ডিবেঞ্চার হচ্ছে একটা ফিক্সড ইনস্ট্রুমেন্ট। যেমন কমন স্টক সেটা কিন্তু ফিক্সড পিরিয়ড না, পারপিচুয়াল। প্রিফারেন্স শেয়ার পারপিচুয়াল যেটা হয় সেটাও কিন্তু ফিক্সড না। তো এই জন্য ডেট ডিবেঞ্চারে যদি কেউ ইনভেস্ট করে সেটাই আসলে একমাত্র ইনভেস্টমেন্টের পিরিয়ডটা জানা থাকে, যে তার ম্যাচুরিটি পিরিয়ড কত বছর পরে হবে সেটা জানা থাকে। কিন্তু নট নোন ইন আদার টাইপস অফ ইনস্ট্রুমেন্ট, অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো যেমন কমন স্টক, প্রিফারেন্স শেয়ার, পারপেচুয়াল যেটা, এগুলোর কিন্তু ম্যাচুরিটি পিরিয়ড থাকে না এবং সেটা নির্দিষ্ট করে বলার পসিবিলিটিও নয় যে তার ম্যাচুরিটি পিরিয়ড কত হবে ইনভেস্টমেন্টের। থার্ড আমরা যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে টার্ম। লোনের যে টার্মটা সেটা হচ্ছে একটা সেভারাল ডে থেকে 40 ইয়ার্স পর্যন্ত একটা লোনের টার্ম থাকে, তার ম্যাচুরিটি পিরিয়ড স্পেসিফিক। এবং ইনভেস্টমেন্ট যেটা হয় সেটা ইনভেস্টমেন্টটা ডিপেন্ডস অন দ্য ইনভেস্টমেন্ট পলিসি অফ দ্য ব্যাংক। ব্যাংকের ইনভেস্টমেন্ট পলিসির উপরে সেটা টার্মটা ডিপেন্ড করে, ইনভেস্টমেন্ট পলিসির উপরে তার টার্মটা ডিপেন্ড করে। কার? ইনভেস্টমেন্টের। ডিপেন্ডস অন দ্য ইনভেস্টমেন্ট পলিসি অফ দ্য ব্যাংক। দেন আমরা বলতেছি নেগোসিয়েশন বেসড অন বথ ব্যাংকার্স অ্যান্ড বরোয়ার্স, মানে এটা নেগোসিয়েশনটা হয় দুটো পার্টির মধ্যে, একটা হচ্ছে ব্যাংকার এবং বরোয়ার্স এর মধ্যে। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নো স্কোপ ফর ডিসকাশন, এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো ফ্রি স্পেসিফাইড করা থাকে, সেটা নিয়ে ডিসকাশন করার কোনো সুযোগ থাকে না, নেগোশিয়েট করার কোনো সুযোগ থাকে না। দেন আমরা যে পয়েন্টটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ইনকাম সোর্স, অনলি ইন্টারেস্ট অ্যান্ড প্যানাল ইন্টারেস্ট। আমরা কখন প্যানাল ইন্টারেস্ট হয়? যখন একজন বড়োয়ার তার টাকাটা যখন সে ফেরত টাইমলি না দিতে পারে তখন তাকে কি করতে হয়? একটা প্যানাল ইন্টারেস্ট পে করতে হয়। এটা থেকেও ব্যাংকের একটা ইনকাম হয়। বাট ইনভেস্টমেন্টের যে ইনকামটা সেটা হচ্ছে ডিভিডেন্ড, বোনাস শেয়ার, ক্যাপিটাল গেইন, এগুলো হচ্ছে তার ডিবেঞ্চারের ক্ষেত্রে ইন্টারেস্ট হয়, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের রিটার্ন অথবা ইনভেস্টমেন্টের ইনকাম সোর্স। ইনকাম সোর্স অফ লোন অন দ্য ইন্টারেস্ট অর প্যানাল ইন্টারেস্ট, বথ আর ইন্টারেস্ট। ইনভেস্টমেন্টে যেটা বলি আমরা সেটা হচ্ছে কি, ইনভেস্টমেন্ট হচ্ছে তার লভ্যাংশ পায়, তার বোনাস শেয়ার পায় এবং কিছু ক্যাপিটাল গেইনও হয়। তারপর আমরা বলি যে ভলিউম অফ ফান্ড, লোনের যে ফান্ডটা সেটা যে ভলিউমটা কেমন হয় সেটা ছোট আকারে হতে পারে এবং বড় ফান্ড হতে পারে। বাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জেনারেলি যেটা হয় বিগ, তার অ্যামাউন্টটা হিউজ একটা ভলিউমে হয়। শিফটেবিলিটি, ডিফিকাল্ট টু কনভার্ট, লোনটাকে কনভার্ট করা পসিবল হয় না, কিন্তু ইনভেস্টমেন্টটাকে ইজিলি কনভার্ট করা যায়। যেমন যদি কনভার্টেবল সিকিউরিটি হয়, আমরা সিকিউরিটিতে ইনভেস্ট করে ব্যাংক, সেক্ষেত্রে কি হবে যে কমন স্টকে প্রিফার্ড স্টককে কনভার্ট করে কমন স্টকে নিয়ে আসা যায়, বন্ডকে কনভার্ট করে সেটাকে কমন স্টকে নিয়ে আসা যায়। এই জন্য এটাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শিফট করা যায়, মানে তাকে কনভার্ট করা যায়। এখন আমরা যেটা আলাপ করবো সেটা হচ্ছে লোনের ক্লাসিফিকেশন নিয়ে আলাপ করব। লোনের ক্লাসিফিকেশনটা কি হয়? লোনের ক্লাসিফিকেশনটা 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। লোনের ক্লাসিফিকেশন গুলাকে কয়টা ক্যাটাগরিতে? 4টা ক্যাটাগরিতে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি, বেসড অন দ্য পারপাস। বেসড অন পারপাস, পারপাসের উপরে বেস করে, মানে উদ্দেশ্যের উপরে বেস করে কি করা হয়? লোনের ক্লাসিফিকেশন করা হয় একটা। সেকেন্ড হচ্ছে কি, টাইমের উপরে বেস করে ক্লাসিফিকেশন করা হয়, টাইমের উপরে বেস করে। থার্ড, সিকিউরিটির উপরে বেস করে। দেন ফর্ম। এই 4 ক্যাটাগরিতে লোনকে কি করা হয়? লোনকে ক্লাসিফাইড করা হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে কি, পারপাস অফ লোন। পারপাস, বেসড অন পারপাস মানে উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে লোনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমার্শিয়াল লোন, কনজিউমার লোন, এগ্রিকালচার লোন। এগুলো আমরা খুব একটু সংক্ষেপে আলাপ করে যাব। দিস loan, that means commercial loan, is taken to meet the short term requirement of any business organization. Short term requirement, that is working capital purpose. শর্ট টার্ম রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ইনস্টিটিউশন, কোন ইন্ডিভিজুয়ালস, কোন ফার্ম, অর্গানাইজেশনস যে লোনটা নেয় শর্ট টার্মের জন্য, দ্যাট ইজ টু মিট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পারপাস, দ্যাট ইজ কল্ড কমার্শিয়াল লোন। সেকেন্ড, কনজিউমার লোন। কনজিউমার লোন শর্ট টার্মেরই হয়। সেটা কেমন হয় শর্ট টার্মের লোনে? সেটা হচ্ছে কি, হাউস হোল্ডের জন্য যে লোনগুলো হয়, যেমন কোনো ব্যক্তি যদি তার বাসার জন্য যদি ফ্রিজ কিনতে চায়, টিভি কিনতে চায়, স্কুটার কিনতে চায়, কার কিনতে চায়, এগুলা কারের লোনটা অবশ্য ইন্টারমিডিয়েট কিংবা লং টার্মের মধ্যে পড়ে। এই জন্য বলতেছে যে দিস লোন ইজ টেকেন টু ফাইন্যান্স হাউস হোল্ড গুডস লাইক ফ্রিজ, টিভি, এটসেট্রা। এগ্রিকালচার লোন কি? এগ্রিকালচার লোনটা হচ্ছে কি, যে টু মিট দ্য শর্ট টার্ম রিকোয়ারমেন্ট অফ এ বাইং সিড, ফার্টিলাইজার,
কৃষকদেরকে যে লোনটা দেওয়া হয় শর্ট টার্মের জন্য, সে কি করবে, তার বীজ কিনবে, সার কিনবে, অথবা এগ্রিকালচারে তার যে আদার্স যেই পারপাস আছে সেগুলো ফুলফিল করার জন্য শর্ট টার্মের জন্য একটা লোন দিয়ে থাকে। এই ছিল আমাদের তিনটা লোন বেসড অন পারপাস, একটা কমার্শিয়াল লোন, কনজিউমার লোন অ্যান্ড এগ্রিকালচার লোন। দেন অন দ্য বেসিস অফ টাইম, টাইমের উপরে ডিপেন্ড করে তিন ধরনের ক্লাসিফিকেশন করা যায়, শর্ট টার্ম, মিডিয়াম এবং লং টার্ম। কোনো লোন যদি দেওয়া হয় অথবা কমার্শিয়াল ব্যাংকগুলো যদি কোনো লোন প্রোভাইড করে সেটা লেস দেন 1 ইয়ার পিরিয়ডের জন্য, লেস দেন 1 ইয়ার পিরিয়ডের জন্য, তখন সেটাকে বলা হয় শর্ট টার্ম লোন। মোর দেন 1 ইয়ার বাট লেস দেন 3 ইয়ার্স, মানে 1 থেকে 3 বছরের মধ্যে যে লোনগুলো দেওয়া হয় সেটাকে বলা হয় মিডিয়াম টার্ম লোন, সেটাকে বলা হয় মিডিয়াম টার্ম লোন। লং টার্ম লোন হচ্ছে কি মোর দেন 3 ইয়ার্স or more than 3 years or 20 years, 3 বছরের বেশি, সেটা 20 বছর হতে পারে ম্যাচুরিটি, তার 25 বছর হতে পারে। দ্যাট মিনস 3 বছরের পরে যে লোনটা দেওয়া হয় বেসিক্যালি সেটাকে বলা হয় লং টার্ম লোন। দেন আমরা বলতেছি যে সিকিউরড লোন। সিকিউরড লোন বেসড অন সিকিউরিটি। সিকিউরড লোন কোনগুলোকে আমরা বলি? সিকিউরড লোন বলি আমরা কোনো লোনের এগেইনস্টে যদি জামানত রাখে তখন সেটাকে বলা হয় সিকিউরড লোন। আর যদি কোনো জামানত না রাখা হয় লোনের এগেইনস্টে তখন সেটাকে বলা হয় আনসিকিউরড লোন। সেটাকে কি বলা হয়? আনসিকিউরড লোন। যদি কোনো কোলাটেরাল অথবা কোনো জামানত যদি না রাখা হয় তখন সেটাকে বলা হয় আনসিকিউরড লোন। ওকে, দেন আমরা দেখি যে বেসড অন ফর্ম, যেটা নিয়ে আমরা বেশি একটু আলাপ করব, একটা হচ্ছে ফান্ডেড ফ্যাসিলিটি আর একটা হচ্ছে নন ফান্ডেড ফ্যাসিলিটি। বেসড অন দ্য ফর্ম, আমরা যেটা বলেছিলাম যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি আলাপ করবো। বেসড অন ফান্ড, ফান্ডেড ক্রেডিট, যেটাকে আমরা আসলে অ্যাকচুয়ালি ফান্ড ট্রান্সফার করি। ফান্ডেড ক্রেডিট হচ্ছে কি? ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি আর দোজ হোয়ার দেয়ার ইজ অ্যান অ্যাকচুয়াল ট্রান্সফার অফ ফান্ড, ফান্ডটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়। যেমন নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিতে কিন্তু কোনো ফান্ড ট্রান্সফার হয় না। যেমন ব্যাংক গ্যারান্টি দেয়, আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্ট এলসি ওপেন করতে যান, এই জায়গাতে কিন্তু ব্যাংক আপনাকে কোনো সরাসরি কোনো ফান্ড দিবে না, কিন্তু আপনাকে ব্যাংকই দিবে, আপনাকে এনশিওর করবে এলসির এগেইনস্ট, আপনাকে গ্যারান্টি দিবে। এই ধরনের ক্রেডিট গুলাকে বলা হয় নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি। ব্যাংক আপনাকে কমিটমেন্টের থ্রুতে থার্ড পার্টির আপনার পক্ষ হয়ে ব্যাংক একটা কমিটমেন্ট দিবে অন বিহাফ অফ কাস্টমার। কাকে দিবে কমিটমেন্টটা? থার্ড পার্টিকে। ঠিক আছে, এই ধরনের ফ্যাসিলিটি গুলাকে, ক্রেডিট গুলাকে বলা হয় নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি। এই জন্য ফান্ড ট্রান্সফার হয় না। যেমন এই ধরনের ক্লাসিফিকেশনকে আমরা বলতে পারি গ্যারান্টি, লেটার অফ ক্রেডিট, এটসেট্রা। ফান্ডেড কিটে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি ফান্ড ট্রান্সফার হবে ফ্রম দ্য ব্যাংক টু বরোয়ার্স অ্যাকাউন্ট। আপনি একটা লোনের জন্য স্যাংশন করেছেন, লোনটা স্যাংশন হচ্ছে, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই ধরনের ফ্যাসিলিটি গুলা বলা হয় ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বলা হয়। ব্যাংক হ্যাজ টু অ্যারেঞ্জ দ্য ফান্ড প্রাইমারিলি থ্রু দ্য অ্যাকসেপ্টিং ডিপোজিট অর আদারওয়াইজ অন্য কোনো ফর্মেটে। ফান্ডেড ফ্যাসিলিটি অ্যাফেক্ট দ্য ব্যালেন্স শিট অফ দ্য ব্যাংক। এটা সরাসরি যেহেতু সে ফান্ডটা ট্রান্সফার করে দেয়, সেটা কোথায় এফেক্ট করে? ব্যালেন্স শিটের মধ্যে, ব্যাংকের ব্যালেন্স শিটের মধ্যে, ইন টার্মস অফ ইনক্রিজিং লায়াবিলিটি অ্যাজ অ্যান অ্যাসেট। ঠিক আছে, তারপর আমরা বলি যে কোনগুলাকে ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বলা হয়। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বলা হয় যেমন লোন, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, বিল ডিসকাউন্টিং অ্যান্ড পারচেজ। আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ফান্ডেড কোনগুলাকে বলে এবং নন ফান্ডেড কোনগুলাকে বলে, তাদের ভিতরে বেসিক পার্থক্যটা কোন জায়গাটা। দেন আমরা ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির যে ক্লাসিফিকেশন গুলো দেখেছি তার মধ্যে আমরা লোন নিয়ে অলরেডি আলাপ করে ফেলেছি। এখন আমরা দেখব ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট এবং বিল ডিসকাউন্টিং নিয়ে আলাপ করব। হোয়াট ইজ ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি? ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি মোস্ট পপুলার মেথড অফ লেন্ডিং বাই দ্য ব্যাংক। এটা খুব একটা জনপ্রিয় একটা মেথড। এটা কিভাবে দেয় আসলে? ইট অ্যাকাউন্টস ফর মোর দেন 2/3 অফ দ্য টোটাল ব্যাংক ক্রেডিট। ব্যাংক যতটুকু পরিমাণ লোন দেয়, ক্রেডিট দেয়, তার 2/3 আসলে ক্যাশ ক্রেডিটের থ্রুতে দেয় কিন্তু। তাহলে এখন আমরা দেখি যে আসলে এইটা কি আসলে। আন্ডার দ্য ক্যাশ ক্রেডিট স্কিম অর ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি, এ লিমিট কল্ড দ্য ক্রেডিট লিমিট ইজ স্পেসিফাইড বাই দ্য ব্যাংক। মানে ব্যাংক একটা ক্রেডিট লিমিট দিয়ে দেয়, ক্রেডিট লিমিট দিয়ে দেয়। তো ওই লিমিটটা বড়োয়ার কি করতে পারে? এনজয় করতে পারে। এবং বরোয়ার ইজ এন্টাইটেল টু বড় আপ টু দ্যাট লিমিট। ওই লিমিট পর্যন্ত, সাপোজ একজনকে 3 লক্ষ টাকার একটা লিমিট দিয়ে দিচ্ছে, ক্রেডিট লিমিট, সে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এনজয় করতে পারবে। এবং সেটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, যে 90% আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, 10% আপনি আদার পারপাস ইউজ করবেন। এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন গুলো আমাদের দেশে কমার্শিয়াল ব্যাংকগুলো দিয়ে থাকে। ইট ইজ গ্রান্টেড, এটা কিসের এগেইনস্টে গ্রান্ট করা হয়? ট্যানজিবল অ্যাসেট অর গ্যারান্টির। কোনো কেউ যদি গ্যারান্টি দেয় তখন এই ফ্যাসিলিটিটা এনজয় করতে পারে। The borrower can withdraw money at any amount up to the limit. বড়োয়ার কি করতে পারে? আপ টু দ্য লিমিট পর্যন্ত সেটা
উইথড্র করতে পারে। হি ক্যান অলসো ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ সারপ্লাস ফান্ড, তার কাছে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তখন সে আবার কি করতে, যে পরিমাণ উইথড্র করেছে সে আবার কি করতে পারে, জমা দিতে পারে। তারপর আবার বলতেছে ইন্টারেস্ট ইজ চার্জড অন দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট উইথড্রন, এবং ইন্টারেস্টটা আপনি যতটুকু অ্যামাউন্ট উইথড্র করবেন সেই অ্যামাউন্টের উপরে, বাকিটার উপরে আপনাকে একটা কমিটমেন্ট ফি দিতে হয়। তাহলে ব্যাংক কি করে একটা স্পেসিফাইড ক্যাশ ক্রেডিট, আমরা যদি সাম আপ করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটা ব্যাংক একটা কাস্টমারকে একটা লিমিট দিয়ে দেয়, ক্যাশের একটা লিমিট দিয়ে দেয়, এবং সেটা সে বড়োয়ার সেটাকে কি করতে পারে, এনজয় করতে পারে, যে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারে ওই লিমিট পর্যন্ত, আর বেশি না কিন্তু। এবং এই লিমিটের যতটুকু সে ইউজ করবে অতটুকুর উপরে তাকে ইন্টারেস্ট দিতে হবে, এবং রিমেনিং যে ব্যালেন্সটা থাকে সেটার উপরে তাকে একটা কমিটমেন্ট, নমিনাল একটা কমিটমেন্ট ফি দিতে হয়। দেন আমরা দেখবো ওভারড্রাফট ফ্যাসিলিটি। One of the main advantages of current account is that its holder can avail the facility of overdraft. কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফ্যাসিলিটিটা, ওভারড্রাফট ফ্যাসিলিটিটা এনজয় করতে পারে। তাহলে এখন আমরা দেখে আসলে ওভারড্রাফট ফ্যাসিলিটিটা কি। An overdraft facility is a guaranteed to a customer on a written request. কাস্টমার একটা রিটেন রিকোয়েস্টের প্রেক্ষিতে, এটা মোস্ট অফ দ্য কি দেখা যায় যে আমাদের দেশে, সেটা হচ্ছে ভ্যালুড কাস্টমার এবং বিজনেসম্যানরা, লয়াল যে বিজনেস আছে, বিজনেসম্যান আছে, তারা এই ফ্যাসিলিটিটা এনজয় করতে পারে। ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি হয়তো সবাই এনজয় করতে পারে, বাট ওভারড্রাফট ফ্যাসিলিটিটা আসলে বিজনেসম্যানরাই বেশি ফ্যাসিলিটি করে, এবং লয়াল কাস্টমার যারা আছে তারা সেটাকে এনজয় করতে পারে। দ্য ব্যাংক শুড অবটেন এ রিটেন রিকোয়েস্ট ফ্রম দ্য কাস্টমার, কাস্টমার একটা রিটেন একটা রিকোয়েস্ট করতে হবে। দ্য ব্যাংক শুড দেন সেটেল দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড রেট অফ ইন্টারেস্ট চার্জেবল উইথ দ্য ভ্যালুড কাস্টমার। যেটা বলেছিলাম ভ্যালুড সরি ভ্যালুড কাস্টমারকে এই ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে। কোন ফ্যাসিলিটি? ওভারড্রাফট ফ্যাসিলিটি, মানে তার কারেন্ট অ্যাকাউন্টের এগেইনস্টে সে অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে। দেন আমরা দেখব লোন এবং ক্যাশ ক্রেডিটের মধ্যে পার্থক্যটা কোন জায়গার মধ্যে। আমরা এই পার্থক্যগুলো শেখার জন্য আমরা কিছু পয়েন্টের উপরে বেস করে আমরা কথা বলবো। ফার্স্ট ওয়ান যে দুটোর মধ্যে কথা বলবো সেটা হচ্ছে অ্যামাউন্টের উপর বেস করে। সেকেন্ড আমরা কথা বলবো পিরিয়ডের উপরে। দেন উইথড্রয়াল অ্যামাউন্ট, ইন্টারেস্ট এবং রিপেমেন্ট সিস্টেমটা কেমন হবে, এই পাঁচটা বিষয়ের উপরে ধরে আমরা এই দুটোর মধ্যে পার্থক্যটা আলাপ করব। অ্যামাউন্ট, ইন কেস অফ লোন এ ফিক্সড অ্যামাউন্ট ইজ স্যাংশন। লোনের ক্ষেত্রে কি হয়, একটা ফিক্সড অ্যামাউন্ট স্যাংশন করা হয়। ক্যাশ ক্রেডিটের মধ্যে কি করে, ফিক্সড একটা লিমিট স্পেসিফাই করে দেয় ব্যাংক। তাহলে অ্যামাউন্ট হচ্ছে কি, একটা হচ্ছে ফিক্সড আমাকে স্যাংশন করবে লোন, আর একটা হচ্ছে লিমিট ফিক্স আপ করে দেবে, সেটা হচ্ছে ক্যাশ ক্রেডিট। সেকেন্ড যে সেটা পার্থক্যের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি পিরিয়ড, সময়ের উপরে। লোন গ্রান্টেড ফর এ শর্ট, মিডিয়াম অর লং টার্ম, শর্ট টার্ম এবং লং টার্ম, মিডিয়াম, তিনটা সময়ের জন্য হতে পারে, শর্ট টার্মের জন্য হতে পারে, মিডিয়াম এবং লং টার্ম, তিনটার জন্য লোন গ্রান্ট করতে পারে। ক্যাশ ক্রেডিট ইজ গ্রান্টেড অনলি ফর এ শর্ট পিরিয়ড আপ টু 1 year অনলি। ক্যাশ ক্রেডিটটা এনজয় দেয় কাস্টমারকে সেটা আপ টু 1 year পর্যন্ত, সেটা লং মিডিয়াম টার্মও কোনো ফ্যাসিলিটি নাই, লং টার্মও নেই, সেটা শর্ট টার্মের জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে উইথড্রয়াল। পুরো অ্যামাউন্টটা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়, মানে অ্যাকচুয়ালি ট্রান্সফার করে দেয়। ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটিটা কিভাবে হয়, অ্যামাউন্ট আপ টু দ্য লিমিট হোয়েন হি নিডেড, একটা লিমিট দেওয়া থাকবে। সাপোজ একটা লিমিট আপনাকে 3 লক্ষ টাকার একটা লিমিট দিয়ে দিল, আপনি যে কোনো সময় টাকাটা উইথড্র করতে পারেন ওই লিমিট পর্যন্ত, আর বেশি কিন্তু পাবেন না, সেটা হচ্ছে উইথড্রয়াল লিমিট। ফোর্থ পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট। ইন কেস অফ লোন ইন্টারেস্ট ইজ পেবল অন দ্য এন্টায়ার লোন। আপনি লোন যদি নেন আপনাকে একটা ফিক্সড রেটে পুরো অ্যামাউন্টের উপরে আপনাকে একটা লোন দিতে হয়, কিন্তু ক্যাশ ক্রেডিটে দেখা যায় যে আপনি যেটুকু অ্যামাউন্ট উইথড্র করেছেন এবং ইউজ করেছেন সেই ইউটিলাইজ অ্যামাউন্টের উপরেই আপনাকে লোন ইন্টারেস্ট পে করতে হয়, এবং আদার্স যে অ্যামাউন্টটা থাকে সেটার উপর একটা কমিটমেন্ট চার্জ দিতে হয়। দেন হচ্ছে রিপেমেন্ট। লোন ইজ রিপেবল, একটা লামসামে, এটা খুবই রেয়ার, বাট জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিসে হয়। লোনের রিপেমেন্টটা ইনস্টলমেন্ট বেসিসে হয়। আর ইন কেস অফ ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি রিপেমেন্ট মোড, বরোয়ার মে বি রিপে এনি সারপ্লাস অ্যামাউন্ট, যখন তার টাইম টু টাইম যখন সে তার সারপ্লাস অ্যামাউন্ট হয় তখনই সেই ক্যাশ ক্রেডিটের টাকাটা সে জমা দিতে পারে। এই ছিল আমাদের দুটো বিষয়ের মধ্যে পার্থক্য, একটা হচ্ছে লোন এবং ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি। নেক্সট আমরা দেখব ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফটের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফট ফ্যাসিলিটির মধ্যে পার্থক্যটা কি? সিমিলার ভাবে আমরা কতগুলো পয়েন্টকে বেস ধরে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করতে চেষ্টা করব। পিরিয়ড গ্রান্টেড কম্পারেটিভলি ফর এ লঙ্গার পিরিয়ড, মানে ওভারড্রাফট থেকে
ক্যাশ ক্রেডিট কিন্তু ইটসেলফ শর্ট টার্ম, কিন্তু ওভারড্রাফট থেকে সে একটু বেশি সময়ের জন্য সেটা করে, গ্র্যান্ট করা হয়। ক্যাশ ক্রেডিটটা শর্ট টার্ম, বতা শর্ট টার্ম, বাট ক্যাশ ক্রেডিটটা কম্পারেটিভলি ওভারড্রাফট থেকে লং পিরিয়ডের জন্য। ওপেনিং সেপারেট অ্যাকাউন্ট ফর এ গ্রান্টিং ক্যাশ ক্রেডিট, ইট ইজ নেসেসারি টু ওপেন এ নিউ অ্যাকাউন্ট। নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় ক্যাশ ক্রেডিট। ওভারড্রাফটের জন্য কোনো এরকম অ্যাকাউন্ট ওপেন করতে হয় না। থার্ড যে পয়েন্টটা আমরা, কারেন্ট অ্যাকাউন্ট। ইট ইজ নট নেসেসারি টু বি এ কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার টু অ্যাভেল দ্য ফ্যাসিলিটি অফ ক্যাশ। এটা কারেন্ট অ্যাকাউন্টের যে এনজয় করতে হবে বিষয়টা এমন না। ওভারড্রাফট ফ্যাসিলিটিটা অনলি কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা সেটা এনজয় করে, অনলি কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা সেটা এনজয় করে। কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এই ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটির উপর কিন্তু কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়। এইরকম রেস্ট্রিকশনটা ওভারড্রাফট ফ্যাসিলিটির মধ্যে সেন্ট্রাল ব্যাংক তেমন একটা দেখা যায় না। সেন্ট্রাল ব্যাংকের ক্যাশ ক্রেডিটের জন্য সেটা সেন্ট্রাল ব্যাংক একটা দেয় ক্যাশ ক্রেডিটের জন্য, কিন্তু ওভারড্রাফটের জন্য সে ধরনের রেস্ট্রিকশন প্রোভাইড করে না। কমিটমেন্ট চার্জ, আনইউটিলাইজ অথবা লেস ইউটিলাইজ যে অ্যামাউন্টটা থাকে সেটার উপরে কি করতে হয়, একটা কমিটমেন্ট ফি চার্জ করে। নো কমিটমেন্ট চার্জ আর পেয়েবল ইন কেস অফ ওভারড্রাফট। ওভারড্রাফটের ক্ষেত্রে এই কমিটমেন্ট চার্জের দরকার হয় না। ফর্ম অফ সিকিউরিটি, cash credit is ordinarily granted on the security of goods by way of pledge and hypothecation. Pledge এবং hypothecation এর এগেইনস্টে কি করে, সিকিউরিটি হিসেবে প্লেজ এবং হাইপোথিকেশনকে রাখা হয় ক্যাশ ক্রেডিটে। বাট ওভারড্রাফটে কি করা হয়, পার্সোনাল সিকিউরিটিকে, দ্যাট মিনস বড়োয়ারকে সিকিউরিটি হিসেবে কাউন্ট করা হয়, বড়োয়ার ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি সেটার উপরে। Overdraft is granted on the personal security of the borrower or financial security, that is share and bond. এই ছিল আমাদের ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফট ফ্যাসিলিটির মধ্যে পার্থক্য। এখন আমরা যে কোশ্চেনটা আলাপ করতে যাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং কমার্শিয়াল ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, প্রিন্সিপালস অফ সাউন্ড ল্যান্ডিং অর হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডার। কোন কোন বিষয়গুলোকে বিবেচনা রাখতে হবে যখন একটা ব্যাংক লোন দেয়, কোন কোন বিষয়গুলোকে বিবেচনা রাখতে হবে। তো এই ফ্যাক্টরগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টর আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর। কোয়ালিটেটিভ ফ্যাক্টরের মধ্যে হচ্ছে কি, পারপাস অফ লোন, সেফটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিজনেস ইথিক্স, স্প্রেড এন্ড রিস্ক ডাইভার্সিফিকেশন, রিকভারি পসিবিলিটি, ন্যাশনাল ইন্টারেস্ট। কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর হচ্ছে লিকুইডিটি, প্রফিটেবিলিটি, বিজনেস সলভেন্সি, এডিকুয়েট সিকিউরিটি। এখন আমরা এই বিষয়গুলো একটা একটা করে বুঝতে চেষ্টা করব। আমার প্রথম যেটা আমরা লোনের ডেফিনেশনটার মধ্যে পড়েছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করবে, বাট পারপাসটা কি, সেই পারপাসটা ঠিক থাকতে হবে। তো এই জন্য বলতেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ বরোয়িং ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন ফর এ ব্যাংক। মানে একজন বড়োয়ারকে যে আমি লোন দিব, সেই লোনটা নিয়ে কি করবে না করবে এটার আমাকে কি করতে হবে, এটা আমাকে দেখতে হবে। তো এই জন্য বলতেছে যে পারপাসটা কি হবে, এটা কি প্রোডাক্টিভ পারপাস হবে নাকি আনপ্রোডাক্টিভ হবে নাকি স্পেকুলেটিভ হবে। যদি ওদের পারপাসটা যদি প্রোডাক্টিভ হয় দেন ব্যাংক লোন প্রোভাইড করবে, আদারওয়াইজ কিন্তু ব্যাংক কোনো ধরনের লোন প্রোভাইড করবে না। যদি পারপাসটা প্রোডাক্টিভ না হয় ব্যাংক কোনো ধরনের লোন প্রোভাইড করবে না। তো ব্যাংককে কি করতে হবে, অবশ্যই তার পারপাসটা দেখতে হবে। সেকেন্ড আমরা বলতেছি সেফটি। এখন ব্যাংককে প্রফিট করতে হবে, তার মানে ব্যাংক প্রফিট করার জন্য তার সব ধরনের সেফটি মেজার নিবে না। যে কোনো খাতে সে লোন দিয়ে দিবে, যে কোনো মানুষকে লোন দিয়ে দিবে, বিষয়টা এমন হবে না। কিন্তু তাকে কি করতে হবে, ব্যাংকে তাকে রাইট বরোয়ার সিলেক্ট করতে হবে এবং বরোয়ারের এমপ্লয়মেন্টের বিষয়টা দেখতে হবে বরোয়ারের, এবং স্পেসিফিক কোনো সেক্টরে যে তাকে পুরো লোনটা আমি একটা স্পেসিফিক সেক্টরে দিয়ে দিব এমনটাও সে করতে পারবে না। কিন্তু তাকে কি করতে হবে, বিভিন্ন সেক্টরে তাকে ভাগ করে নিতে হবে যে আমি এই সেক্টরে এতটুকু লোন দিব, আরেকটা সেক্টরে এতটুকু দিব, আইটি সেক্টরে এমন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে এমন। এই বিষয়গুলো বিবেচনা করে তাকে কি করতে হবে, তাকে লোন দিতে হবে। তো এটা হচ্ছে সেফটি পারপাসে। তো ব্যাংক কি করে, যে জেনারেলি ব্যাংক ডাজ নট গিভ মোর দ্যান 50% অফ টোটাল ফান্ড টু দ্য বরোয়ার। ঠিক আছে। তো তারপর হচ্ছে কি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কি, ব্যাংকের একটা রেসপন্সিবিলিটি থাকে, যে রেসপন্সিবিলিটিটা কি, সেটা হচ্ছে তার সোশ্যাল যে বিভিন্ন ডিমান্ড থাকে সেই ডিমান্ডগুলোকে তাকে কি করতে হয়, ফুলফিল করতে হয়। তাকে এই ডিমান্ডগুলো কি করতে হয়, ফুলফিল করতে হয়। এখন এই ফুলফিলগুলো কিভাবে করে সে ফুলফিলগুলো করে সে যে
ব্যাংকের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং আনএমপ্লয়মেন্টের জন্য যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো সে কি করে ফুলফিল করে। যেমন যে লোনের ডিমান্ড থাকে ব্যাংকের ইনস্টিটিউশনাল কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো সে ফুলফিল করে। এবং এই ফুলফিল করার থ্রুতে কিন্তু এখন ফুলফিল করতে গিয়ে যে সে লোন যে কোনো জায়গাতে দিবে, সে এটাও হয় না, কিন্তু এই বিষয়টাও কিন্তু ব্যাংকের হয় না। ব্যাংক কি করে, তখন তাকে বিভিন্ন মেজারমেন্ট নেয় যে আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফুলফিল করার জন্য যে আমি লোন দিয়ে দিব এটা না, তাকে সেফটি দেখতে হয় কিন্তু, এবং সাথে সাথে তাকে সোশ্যাল রেসপন্সিবিলিটিও তাকে মেনটেন করতে হয়। ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আমাদের বিজনেস ইথিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমি যেই যাকে লোন দিব আমার বড়োয়ারের জন্য বিজনেস ইথিক্সটা কেমন সেই বিষয়টা আমাকে মেজার করতে হবে। যেমন ব্যাংক ইচ্ছে করলে কিন্তু যে ইনভেস্টমেন্ট ইন প্রস্টিটিউশন বিজনেসে কিন্তু ড্রাগের যেমন সোশ্যাল ইথিক্স থাকে না, যে এই ধরনের বিজনেসে কিন্তু ব্যাংক কি করবে না, কখনোই লোন দিবে না। এই জন্য ব্যাংকে কি করতে হয়, ব্যাংক নেভার ইনভেস্ট ইন ড্রাগ আর ব্যাংক ব্ল্যাক মার্কেটিং, এইসব জায়গাতে ব্যাংক কখনোই কি করবে না, ব্যাংক ইনভেস্ট করবে না। ব্যাংক কি করবে, সে একটা স্পেসিফিক এবং এবং তার কিছু জায়গা থাকে যে এই জায়গাগুলোর ভিতরে ব্যাংক কি করবে দিতে দেবে, সেটার জন্য কি করে ব্যাংকের কিছু ইথিক্স থাকে, সেই ইথিক্স গুলো ব্যাংক ফলো করে দেন লোন দেয়। দেন আমরা বলতেছি স্প্রেড অ্যান্ড রিস্ক ডাইভার্সিফিকেশন। স্প্রেড এবং রিস্ক ডাইভার্সিফিকেশনটা কি হয় ওটার মধ্যে, স্প্রেড এবং রিস্ক ডাইভার্সিফিকেশনে কি হয় যে কিভাবে ডাইভার্সিফিকেশনটা করে, ব্যাংক তার পুরো ইনভেস্টমেন্টটা সে একটা জায়গাতে করে না, ব্যাংক কি করে যে বিভিন্ন সেক্টরে সে ইনভেস্টমেন্ট করে, সেটার জন্য তার কিছু গাইডলাইন আছে যেটা বাংলাদেশ ব্যাংক দিয়ে দেয়। এবং ডাইভার্সিফিকেশনের বিষয়টা যেটা একটা মূল কথা আছে সেটা হচ্ছে কি ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, মানে সবগুলো ডিম কখনোই একটা ঝুড়িতে রাখা যাবে না। যদি লস হয় তাহলে একটা সেক্টরে যদি ব্যাংক লোন দিয়ে দেয় তাহলে পুরো ওই সেক্টরটা যদি লস করে তাহলে পুরো ব্যাংকের পুরো লোনের পোর্টফোলিওটা তখন ভালোভাবে বিল্ড আপ হলো না, তখন ব্যাংক লুজার হবে, ব্যাংক তার লোনটাকে সে রিকভারি করতে পারবে না। দ্যাটস ওয়াই বলতেছে ব্যাংক যখন লোন দিবে সে এনি স্পেসিফিক পুরো লোন দিয়ে দিবে না, সেম টাইপস অফ ইন্ডাস্ট্রিতে সে লোন দিবে না, সেম টাইপস অফ সিকিউরিটির এগেনস্টে সে লোন দিবে না, ঠিক আছে, সেম গ্রুপ অফ বরোয়ার্সকে সে লোন দিবে না, সেম এরিয়াতে শুধু লোন দিবে না, সে ডাইভার্সিফাই করবে। দেন আমরা বলতেছি রিকভার পসিবিলিটি। ব্যাংকে কি করতে হবে, তাকে অবশ্যই তার ম্যাচুরিটি পিরিয়ড এবং দেখতে হবে তার ডিপোজিট অ্যামাউন্ট কোন পিরিয়ডের জন্য কত বছরের জন্য কি লোন সেই বিষয়গুলো দেখবে, এবং সেটা রিকভারি কেমন আছে, কোন সেক্টরে লোন দিলে কেমন রিকভারি হবে, রিকভারি স্যাংশনটা কিভাবে করবে, এই বিষয়গুলো অবশ্যই কি করবে কনসিডার করবে when they give loan। তারপর ন্যাশনাল ইন্টারেস্ট, অবভিয়াসলি ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকে কি করতে হবে, কারণ ন্যাশনাল ইন্টারেস্টটা মাথায় রেখেই তাকে লোন দিতে হবে। যেমন তাকে এগ্রিকালচার সেক্টরে যেমন তাকে ডেভেলপ করতে হবে, তাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকেও ডেভেলপ করতে হবে, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিকেও ডেভেলপ করতে হবে, এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকেও দেখতে হবে, গ্যাস সেক্টরকেও দেখতে হবে, আইটি সেক্টরকে, সব ধরনের সেক্টরকেও তাকে দেখতে হবে। কারণ আমাদের ব্যাংকিং হচ্ছে কি ব্যাকবোন অফ দ্য নেশন, আমাদের মানি সাপ্লাইয়ার, এবং আমাদের ইন্ডাস্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে সেই টোটাল বিষয়টাই কার থ্রুতে হয়, সেটা আমাদের ব্যাংকিং সেক্টরের থ্রুতে হয়। দ্যাটস ওয়াই আমাদের ব্যাংকে কি করতে হবে, ন্যাশনাল ইন্টারেস্টটাকে দেখতে হবে হয় দ্য স্যাংশন এ লোন। এই ছিল আমাদের কোয়ালিটেটিভ ফ্যাক্টরস গুলো। এখন আমরা দেখব কোয়ান্টিটিভ ফ্যাক্টরস। কোয়ান্টিটিভ ফ্যাক্টরস এর মধ্যে লিকুইডিটি, প্রফিটেবিলিটি এবং বিজনেস সলভেন্সি। লাস্ট ওয়ান এডুকেট সিকিউরিটি। আমি যখন কোনো ক্লায়েন্টকে লোন দিব, আমার যখন কোনো বিজনেসম্যানকে আর কোনো ইন্ডিভিজুয়াল কাস্টমারকে যখন আমি লোন দিব, সেই লোন দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই অ্যাজ এ ব্যাংকার হিসেবে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি এই যে এই সিকিউরিটি দিয়ে আমি আমার লোনের রিকভারি করতে পারবো কিনা। তার মানে কি লোনের যে অ্যামাউন্ট তার থেকে বেশি অ্যামাউন্ট আমাকে কি রাখতে হবে, সিকিউরিটি হিসেবে রাখতে হবে, যাতে ডিফল্ট হলে সেটা আমি কি করতে পারি, সেল করে আমার টাকাটা আমি রিকভারি করতে পারি। আরেকটা পয়েন্ট বলতেছে বিজনেস সলভেন্সি। আমি তার প্রিভিয়াস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখবো, তার টার্নওভার দেখবো, তার বিজনেসের প্রফিট কেমন সেটা দেখবো, কত বছর বিজনেস আছে, এই বিষয়গুলো আমি দেখে দেন আমি লোন স্যাংশন করবো। আমার তার এই যে ফ্যাক্টরগুলো যখন আমি অ্যানালাইসিস করব, আমি ক্রেডিট অ্যানালাইসিস যখন করবো এই ফ্যাক্টরগুলো দিয়ে অ্যানালাইসিস করবো, তখন আমি বুঝতে পারবো যে আসলে সে সলভেন্ট কিনা, সে আমার রিকভারি করতে পারবে কিনা, তার প্রিভিয়াস হিস্ট্রি কেমন লোনের সেটাও আমি দেখবো। আরেকটা হচ্ছে কি প্রফিটেবিলিটি, বিজনেসম্যানটা তার প্রফিট কেমন করতেছে সেই বিষয়টাও আমি দেখবো এই জায়গার মধ্যে আমি লোন দেওয়ার আগে। তারপর আমরা বলতেছি লিকুইডিটি বিষয়টা হচ্ছে কি লিকুইডিটি মিনস অ্যাভেলেবিলিটি অন
or readiness of bank fund to within a short notice, মানে ওই একটা শর্ট নোটিসে ব্যাংকগুলো কি করতে পারে যেন রিকভারি করতে পারি, আমি যেন সেটাকে সেল করে আমি ফান্ড রিকভারি করতে পারি, সেটা হচ্ছে আমার কেমন লিকুইড অ্যাসেট সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। এবং দ্য লিকুইডিটি অফ লোন মিনস ইটস রিপেমেন্ট অন ডিমান্ড, আমি যেন ডিমান্ড করলে আমি যেন চাইলেই সেটা কি করতে পারি, আমি ফুলফিল করতে পারি, ওই অ্যাসেটটা সেল করে আমি বড়োয়ারের যে সিকিউরিটি আছে সেটা সেল করে যেন আমি খুব দ্রুত ক্যাশে কনভার্ট করে নিতে পারি, দ্রুত ক্যাশে নিয়ার অ্যাবাউট ক্যাশ অর ইকুইভ্যালেন্ট টু ক্যাশ, এই ধরনের অ্যাসেটগুলোতে আমি বেশি ইনভেস্ট করবো এবং এই ধরনের অ্যাসেটগুলোকে আমি লিকুইড অ্যাসেটকে আমি রেখে অথবা লিকুইডিটি যেগুলো খুব বেশি তারল্য সম্পদ যেগুলো ওগুলোকে রেখে আমি লোন দেবো। তো এই ছিল মোটামুটি আসলে ব্যাংক লেন্ডিং এর ক্ষেত্রে যে প্রিন্সিপালস গুলো ব্যাংকগুলো ফলো করে এটা, এবং অথবা একটা লোন দেওয়ার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো স্যাংশন, তাকে লোন স্যাংশন করার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হয়। দেন হচ্ছে সিকিউরিটি একটা ব্যাংকের লোনের সাথে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। যে সিকিউরিটি কি, আমি যখন একটা ব্যাংক লোন দিবে সেই সিকিউরিটি রাখবে, জামানত রাখবে। এখন সিকিউরিটি সব প্রপার্টিজ তো সিকিউরিটি হিসেবে রাখা যায় না, তো সেই জন্য তাকে কি করতে, কতগুলো ফ্যাক্টর তাকে আগে ঠিক করতে হয় এবং কতগুলো ক্যারেক্টার আগে ঠিক করতে, সেই ক্যারেক্টার উপরে বেস করে ব্যাংকগুলো সিকিউরিটি ডিফাইন করে, সেটা আমরা একটু পরেই দেখবো। সিকিউরিটি বিষয়টা কি আসলে, securities in lending can be defined as a properties document anything which is accepted, মানে আমি গ্রহণ করব accepted by the bank against লোনের against জামানত হিসেবে যেটাকে রাখা হয়, সেটা ডকুমেন্ট হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, এনিথিং যেটা ব্যাংক অ্যাকসেপ্ট করে, এরকম বিষয়গুলো। এনিথিং বলতে ওটাকে আমরা বোঝাচ্ছি অ্যাকসেপ্টেড বাই দ্য ব্যাংক এগেনস্ট লোনের এগেনস্টে সেই যা কিছু অ্যাকসেপ্ট করে, টু বি ফর্টিফাইড অর ইন কেস অফ ডিফল্ট, ফর্টিফাইড বলতে যদি সেটা যে আমি পেড করতে পারি, মানে লোনের রিকভারি করতে পারি আমি, সেটাকে বলা হয় সিকিউরিটি। মানে আমি এই সিকিউরিটি বড়োয়ার যদি আমার ডিফল্টার হয়, আমি যেন এই জামানতটা বিক্রি করে, এই প্রপার্টিটা বিক্রি করে, এই ডকুমেন্টটা দিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারি যেন আমি লোনটা রিকভারি করতে পারি। ব্যাংক কনভার্ট প্রপার্টিজ ইনটু সিকিউরিটিজ থ্রু ক্রিয়েশন অফ চেঞ্জ অ্যান্ড, এই জন্য বলতেছে যে ব্যাংক তার কি করে সিকিউরিটিজ এগুলাকে কনভার্ট করে সে যেন তার ডিফল্টের লোনটাকে সে কি করতে রিকভারি করতে পারে। এই জন্য আমরা দেখি যে তার অবজেক্টিভটাকে মেইন টেকিং সিকিউরিটিজ ইন লেন্ডিং আর টু ক্রিয়েট সাইকোলজিক্যালি প্রেশার দেওয়া, বড়োয়ারকে সাইকোলজিক্যালি একটা প্রেশার দেওয়া টাইমলি যেন সে রিপেমেন্ট করে। যদি বড়োয়ার থেকে আমি সিকিউরিটি সাফিসিয়েন্ট পরিমাণে না নিই, তাহলে বড়োয়ার প্রেশারাইজ হবে না এবং সে কি করবে না, সে আমার ব্যাংকের টাকাটা সে পেমেন্ট করবে না, কিন্তু সে ডিফল্টার হয়ে যাবে। তার বিরুদ্ধে আমি তখন লিগাল অ্যাকশন নিতে পারি না যদি আমি সিকিউরিটি ওইভাবে না নিয়ে থাকি। তখন আলটিমেটলি কি হয়, টু টেক নেসেসারি লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য বড়োয়ার ইন কেস অফ ডিফল্ট। তো সিকিউরিটিটা রাখাই হয় লোনের রিকভারি পারপাসে, লোনটাকে যেন আমি রিকভারি করতে পারি এই পারপাসে কি করে সিকিউরিটিটা রাখা হয় ইফ দ্য বড়োয়ার্স ডিফল্ট। কোন কোন ফ্যাক্টরগুলো কনসিডার করবো আমি অ্যাজ এ গুড সিকিউরিটি হিসেবে? তো এটার দুটো জিনিস আছে, একটা হচ্ছে যখন পার্সোনাল সিকিউরিটি, কোনো ব্যক্তিকে আমি যখন সিকিউরিটি হিসেবে কনসিডার করি, অথবা আমি যখন কোনো নন পার্সোনাল বিষয়কে যখন আমি সিকিউরিটি হিসেবে কনসিডার করি, এই ফ্যাক্টরগুলোকে আমি কনসিডার করে দেন আমি গুড সিকিউরিটি হিসেবে তাকে ট্রিট করব। এই জন্য বলতেছে কনসিডারেবল ফ্যাক্টরস অফ গুড সিকিউরিটি। ফার্স্ট ওয়ান হচ্ছে পার্সোনাল সিকিউরিটি। পার্সোনাল সিকিউরিটি যখন আমি কোনো ব্যক্তিকে সিকিউরিটি হিসেবে রাখবো, তার সে সৎ কিনা, অনেস্টিটা দেখবো, তার সে ওই ব্যক্তিটা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা সেটাও আমি দেখবো, ওই ব্যক্তিটার ক্রেডিটটাকে ইউজ করার অথবা ক্রেডিটটাকে রিপে করার এবিলিটি আছে কিনা এই বিষয়টা আমি দেখবো, তার লোনটাকে রিপে করার উইলিংনেস আছে কিনা, তার সোশ্যাল স্ট্যাটাস কেমন, এবং তার সাথে ব্যাংকের রিলেশনশিপটা এবং তার সাথে সোসাইটির রিলেশনশিপটা কেমন, এই বিষয়গুলো বিবেচনা করে আমি পার্সোনাল সিকিউরিটি হিসেবে একজন ব্যক্তিকে নিব। এবং ওই ব্যক্তিকে সিকিউরিটি হিসেবে নেওয়ার ক্ষেত্রে আমি তার সততা কেমন, তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, তার এই ক্রেডিট ইউজ করার এবিলিটি আছে কিনা, এবং সেটা রিপে করার উইলিংনেস আছে কিনা, তার সোশ্যাল স্ট্যাটাস এবং তার গুড রিলেশন ব্যাংকের সাথে এবং অন্যান্য সোসাইটির অন্য পার্টির সাথে আছে কিনা, এই বিষয়গুলো আমি দেখব। সেকেন্ড হচ্ছে নন পার্সোনাল হিসেবে যখন আমি সিকিউরিটি হিসেবে রাখবো নন পার্সোনাল কোনো বিষয়কে, তখন আমি দেখবো যে ওই প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি ওই সিকিউরিটিটার অ্যাকসেপ্টেবিলিটি মার্কেটে কেমন, অ্যাকসেপ্টেবিলিটি আছে কিনা এই সিকিউরিটিটার, এবং ওনারশিপটা অরিজিনালি কার কাছে, ডিফেক্ট আছে কিনা ওনারশিপটা, এই ওনারশিপটা ডিফেক্ট ফ্রি কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং লিকুইডিটি যেটা, সেটাকে আমি খুব দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারি কিনা এই বিষয়টাও আমার এই জায়গার মধ্যে আসবে। দেন হচ্ছে মার্কেটেবিলিটি, যেমন আমি এটাকে মার্কেটে সেল করে যেন আমার টাকাটা রিকভারি করতে পারি কিনা, এবং মার্কেটে এটার ডিমান্ড আছে কিনা।
প্রাইস অফ অ্যাসেট যেটা দেখবো সেটা হচ্ছে কি, যেটা প্রাইসটা দ্রুত ফ্ল্যাকচুয়েট করে কিনা, এই ধরনের অ্যাসেটকে আমি সিকিউরিটি অ্যাসেট হিসেবে রাখবো না, যখন প্রাইসটাকে ফ্ল্যাকচুয়েট করে। লাইবিলিটি ফ্রি মানে এটার মধ্যে অন্য কারোর ওনারশিপ আছে কিনা, অন্য কেউ এটার মধ্যে পাওনা আছে কিনা, অথবা এই অ্যাসেটটা ইউজ করে ওই ব্যক্তি অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়েছে কিনা, এটা আমাকে দেখতে হবে। পজিশন হচ্ছে কি, এই অ্যাসেটটা এখন বর্তমানে কার অধীনে আছে, এটা হচ্ছে পজিশন। এবং ট্রান্সফারেবিলিটি, আমি এটাও দেখব যে সেটাকে দ্রুত শিফট করা যায় কিনা, ট্রান্সফার করা যায় কিনা। এবং ডিটারমাইন্ড এবিলিটি অফ প্রাইস, এই এই মার্কেটে এই সিকিউরিটিটার প্রাইসটা ডিটারমাইন্ড করা যায় কিনা সেটাও আমি দেখবো। লাস্ট ওয়ান দেখবো যে এটার মেনটেন করতে কস্টটা কেমন, হাই মেনটেনেন্স কস্টকে আমি সিকিউরিটি হিসেবে নিতে পারি না। তো এই ছিল আমাদের পার্সোনাল সিকিউরিটি এবং নন পার্সোনাল সিকিউরিটি। এই সিকিউরিটি গুলোর মধ্যে আমি যখন পার্সোনাল সিকিউরিটি নিব তখন আমি এই ফ্যাক্টর গুলোকে কনসিডার করবো, কনসিডার করে দেন তাকে আমি গুড সিকিউরিটি হিসেবে ট্রিট করব। আমি যখন নন পার্সোনাল কোনো অ্যাসেটকে অথবা প্রপার্টিকে সিকিউরিটি হিসেবে নিই, তখন আমি তার অ্যাকসেপ্টেবিলিটি, ওনারশিপ, ডিফেক্ট ফ্রি কিনা, লিকুইড কিনা, মার্কেটেবিলিটি কেমন, লাইবিলিটি ফ্রি কিনা, ট্রান্সফার করা যায় কিনা, ইজিলি প্রাইসটা ডিটারমাইন করা যায় কিনা, এইসব ফ্যাক্টরগুলো বিবেচনা করে দেন আমি সিকিউরিটি হিসেবে নেব। তার মানে কি, যে কনসিডারেবল ফ্যাক্টরস হবে গুড সিকিউরিটি। যখন একটা সিকিউরিটির ভিতরে এই ধরনের ফ্যাক্টরগুলো থাকবে তখন আমরা এগুলাকে বলবো গুড সিকিউরিটি। দেন আমরা দেখবো হোয়াট ইজ ক্রেডিট অ্যানালাইসিস। ক্রেডিট অ্যানালাইসিস হচ্ছে কি আসলে একটা ম্যাথডস, মানে আমি যে একজন ব্যক্তিকে লোন দিব, একটা ইনস্টিটিউশনকে, একটা ফার্মকে, একটা অর্গানাইজেশনকে যে লোন দিব, তার সম্পর্কে আমি একটা অ্যানালাইসিস করব, ইভালুয়েশন করব। আমি কি করব, তার এবিলিটি আছে কিনা, তাকে এই লোনটা দেওয়া যায় কিনা, এই ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা মিট করার ক্যাপাবিলিটি তার আছে কিনা, এই জিনিসটা আমি কি করব, অ্যানালাইসিস করব। সেটাকে বলা হয় ক্রেডিট অ্যানালাইসিস। তার ক্রেডিট অর্ডিনেন্সটা কেমন, তার এই জিনিসটা আমি দেখব। যেমন credit analysis is a method by which one calculates the credit worthiness of a business or organization. In other words, it is the evaluation of the ability of a companyর এবিলিটিটাকে মূল্যায়ন করা to honor its financial obligation সে মিট করতে পারবে কিনা, এই বিষয়টাকে জাস্টিফাই করা। A bank may analyze the financial statements of a small business before making or renewing কমার্শিয়াল লোন দেওয়ার ক্ষেত্রে কোনো ছোট অর্গানাইজেশন হোক, ইন্ডিভিজুয়াল হোক, তাকে কি করে অ্যানালাইজ করা, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইসিস করা, সেটাকে বলা হয় ক্রেডিট অ্যানালাইসিস। ক্রেডিট অ্যানালাইসিসের অনেকগুলো টুলস আছে, সেগুলো আমরা দেখব। Credit analysis involves wide variety of financial analysis techniques including ratio, trend analysis, etc. etc. তো আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু ক্রেডিট অ্যানালাইসিসের টুলস দেখব। যেমন ক্রেডিট অর্ডিনেন্স মেজার করার জন্য এই ধরনের টেকনিক্সগুলো সাধারণত ইউজ করা হয় কমার্শিয়াল ব্যাংকগুলো। যেমন ক্যাম্পারি মিনস হচ্ছে সি ফর ক্যারেক্টার, তার ক্যারেক্টার কেমন সেটা দেখবে, তার অ্যামাউন্ট, তার মিনস, পারপাসটা কি, তার অ্যাকাউন্টেবিলিটি কেমন, তার এইটা বিজনেসের রিস্ক আছে কিনা, এবং সেটা ইন্স্যুরেন্স বলতে এই বিজনেসের ইন্স্যুরেন্স আছে কিনা, কিংবা এসিউরেন্স করতে পারবে কিনা, এই লোনটা রিকভার করতে পারবে, এই বিষয়গুলো দেখবে। পার্টসার বলতে যেটা বুঝি যে লোনের পারপাসটা কি, তার অ্যামাউন্টটা কি, অ্যামাউন্ট কত নিবে, এবং লোনটা নিয়ে কি করবে, এবং এটা ইউজ করার কারণটা কি, এই বিষয়গুলো, সোর্স অফ রিপেমেন্ট কোথায় থেকে আসবে, তার এবিলিটি আছে কিনা, রেসপন্সিবিলিটি কোন, এই বিষয়গুলা দিয়ে আমরা কি করবো, একজনের কাস্টমারের ক্রেডিট অর্ডিনেন্সটাকে অ্যানালাইসিস করতে পারি আমরা, তার ক্যারেক্টার কেমন, অ্যামাউন্ট দিয়ে, এইসব বিষয়গুলো দিয়ে। তো মোস্ট প্রবাবলি যেটা খুব বেশি ইউজ রিনাউন্ড সেটা হচ্ছে 5C অ্যানালাইসিস, এবং ফাইবারও অ্যানালাইসিস করে ব্যাংকগুলো। সেটা হচ্ছে ফাইবার বলতে যেটা বলি, রেসপন্সিবিলিটি, সে রেসপন্সিভ কিনা, রিলায়েবল কিনা, রেসপেক্টেবিলিটি আছে কিনা, তার রিসোর্স কেমন, তার রিটার্ন পসিবিলিটি আছে কিনা, সে লোনটা নিলে সে রিটার্ন দিতে পারবে কিনা, এই বিষয়গুলো দেখে আমরা ফাইবারটাকে অ্যানালাইসিস করি। আমি এগুলো ডিটেইল আছে, এগুলা সময় ইয়ার কারণে আমরা সংক্ষেপে আমি এগুলো আলাপ করতেছি। 5C একজন ক্লায়েন্টের 5C বলতে যেটা বোঝায় যে ক্যারেক্টার কেমন, তার ক্যাপাসিটি কেমন, ক্যাপিটাল কেমন, কোলাটারাল কেমন, কন্ডিশন কেমন, এগুলো এখন 7C হয়ে গেছে, 10C পর্যন্ত এখন অ্যানালাইসিস করে ব্যাংকগুলো। তো ক্রেডিট অর্ডিনেন্স অ্যানালাইসিস করার জন্য ব্যাংকগুলো এই ধরনের বিষয়গুলোকে, এই ধরনের টেকনিকগুলো ব্যাংক ইউজ করে থাকে। তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে কনসেপ্ট অফ গুড লোন এবং ব্যাড লোন। এটা আমরা সংক্ষেপে আলাপ করবো, কারণ এটা মানে অনেক বড় একটা টপিক। এটা আসলে গুড লোনকে কিভাবে আমরা ডিপেন্ড করি, গুড লোনকে আমরা আইডল লোনও বলতে পারি, গুড লোন বলতে পারি, অথবা সুইটেবল লোন, অথবা সাস্টেইনেবল লোনও বলতে পারি আমরা। যখন একজন বড়োয়ারের লোন রিপে করার ইচ্ছে আছে এবং সে তার এবিলিটিও আছে এবং সেই অনুযায়ী সে লোনটাকে রিপে করে, তখন আমরা সেটাকে বলি আইডল লোন অথবা গুড লোন।
দ্যাট মিন সহজ কথা যদি বলি আমরা, যখন একজন বড়োয়ার সে লোনটা নিল, লোনটা নিয়ে সে ঠিকঠাক মতো সময় মতো সে লোনটাকে রিপে করতেছে এবং সেটার এবিলিটিও তার আছে এবং তার উইলিংনেসও আছে এবং সেটা পেও করতেছে। অথবা যদি আমরা এটাকে আগে অ্যানালাইসিস করি তখন আমরা দেখবো তার রিপে করার উইলিংনেসটা কেমন এবং এবিলিটিটা, তখনই আমরা সেটাকে গুড লোন হিসেবে কাউন্ট করব। ব্যাড লোন কখন বলবো? যখন তার উইলিংনেস আছে রিপে করার কিন্তু তার এবিলিটি নাই। ইনএবিলিটি টু, উইলিংনেস টু রিপে অ্যান্ড ইনএবিলিটি টু রিপে। উইলিংনেস টু রিপে, রিপে করার এবিলিটি আমার ইচ্ছা আছে কিন্তু রিপে করার সামর্থ্য নেই, তখনও সেটাকে আমরা প্রবলেম লোন হিসেবে কাউন্ট করি। উইলিং ইচ্ছা নাই কিন্তু এবিলিটি আছে, ইচ্ছা নাই কিন্তু এবিলিটি আছে, সামর্থ্য আছে কিন্তু তার লোন সে করবে না, লোন রিপে করবে না, যেটা আমাদের দেশে খুব বেশি কালচার দেখা যায় বিজনেসম্যানদের ক্ষেত্রে, সেটাকে আমরা প্রবলেম লোন বলি। যখন তার ইচ্ছাও নাই এবং সামর্থ্য নাই তখন সেটা হচ্ছে তার, সেটাকে আমরা প্রবলেম লোন বলি। তো প্রবলেম লোন আসলে এটা কিন্তু লোন দেওয়ার পরে কিন্তু এই ঘটনাগুলো হয়, ঠিক আছে? তখন যখন বড়োয়ার তার লোনটাকে রিপে করে না এবং এবিলিটি থাকা সত্ত্বেও রিপে করে না, সেটাকে আমরা তখন প্রবলেম লোন হিসেবে কাউন্ট করি। তার কারণটা কি আসলে? প্রবলেম লোনের কারণটা কি আসলে? প্রবলেম লোনের মেইন কারণটা অনেকগুলো, 3টা পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু পয়েন্ট আলাপ করবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ল্যান্ডারের ইরর আছে কিছু, তারপর হচ্ছে পুয়ার বিজনেস প্র্যাকটিস হয়, যেটা আনইথিক্যাল বিজনেস প্র্যাকটিসও বলা যায়। আরেকটা হচ্ছে অ্যাডভার্স এক্সটার্নাল ডেভেলপমেন্ট, যেটা এক্সটার্নাল অ্যাডভার্স কিছু ফ্যাক্টরস যেগুলো এক্সটার্নাল, যেগুলো আমার কাছে কোনো কন্ট্রোল নাই, যেমন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল কিছু ফ্যাক্টর, সেটা আমাকে আমার বিজনেসটাকে কি করে দিচ্ছে, প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। যেমন কোভিড-19, সেটা এক্সটার্নাল ডেভেলপমেন্ট, সেটা আমার লোনের অনেক বিজনেসম্যানদের লোনের রিকভারি এখন হচ্ছে না বিকজ অফ কোভিড-19, সেটা হচ্ছে অ্যাডভার্স, মানে এক্সটার্নাল একটা ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইকোনমিক্যাল সিচুয়েশন এখন খারাপ, এগুলোর কারণে ব্যাড লোনের হয়। কম্পিটিটিভ ফ্যাক্টরস গুলো আমার কাজ করে এই জায়গাতে। লিগ্যাল ফ্যাক্টর এই জায়গায়, যেমন গভর্নমেন্ট একটা পলিসি চেঞ্জ করছে, সেটা হইতে পারে। বাংলাদেশ ব্যাংক একটা নতুন রুলস জারি তৈরি করছে, সেটার কারণেও কিন্তু আমার ব্যাড লোন হতে পারে। তারপর আমার যে পুয়ার বিজনেস প্র্যাকটিসের কারণেও কিন্তু ব্যাড লোন ক্রিয়েট হতে পারে। একটা হচ্ছে কি ব্যাড ম্যানেজমেন্ট, ওই যে অর্গানাইজেশন আমি লোন দিয়েছি, কমার্শিয়াল ব্যাংক লোন দিয়েছে, সেটার ম্যানেজমেন্ট ভালো না, তার প্রোডাক্ট ডিটারিওরিয়েট করেছে, প্রোডাক্ট এখন মার্কেটে চলে না, তো এই জন্য কি করতে, তার ক্যাশ ফ্লো জেনারেট হয় না, সে এটা থেকে প্রফিট নিতে পারে না, এই জন্য লোনের ইনস্টলমেন্টও দিতে পারে না। পুয়ার মার্কেটিং হতে পারে, মার্কেটিং পলিসি তার ভালো না, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল তার কাছে নেই। এইসব কারণে, এইসব বিজনেসের কারণে, বিজনেস প্র্যাকটিসের কারণে, পুয়ার বিজনেস প্র্যাকটিস যেটা বলি, কারণে ব্যাংক কি হয়, ব্যাড লোন ক্রিয়েট হয়ে যায়, ব্যাড লোন বেড়ে যায়। একটা লোন বা ভালো লোন সেটাও ব্যাড লোন হয়ে যায়, মানে খারাপ লোনে রূপান্তরিত হয়ে যায়। তারপর যেটা আমরা ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর ছিল আমাদের, সেটা হচ্ছে ল্যান্ডার ইরর। যেমন আপনি কাস্টমার চিনতে ভুল করেছেন, যখন কমার্শিয়াল ব্যাংকগুলো তার লোন নেয়, ইন্টারভিউ নেয়, তখন সেটা প্রপারলি ইন্টারভিউ নেয় নাই। যখন উনি রিভিউ করেছেন ডকুমেন্টগুলো, সেটা প্রপারলি রিভিউ ডকুমেন্টগুলোকে উনি রিভিউ করেন নাই, এবং মনিটরিং যেটা করার দরকার ছিল, সেই মনিটরিংটা এদিকে পর্যাপ্ত পরিমাণে ছিল না, এবং লোনের যে সাপোর্ট সেটা ইমপ্রপার ছিল, লোনের যে স্ট্রাকচারিং সেটাও ইমপ্রপার ছিল, এবং যে অ্যানালাইসিস গুলা করা হয়েছিল, তার এবিলিটি, তার পারপাস, তার অ্যামাউন্ট, তার রেসপন্সিবিলিটি, তার রিলায়েবিলিটি জায়গাগুলো, তার ক্যারেক্টার, তার ক্যাপিটাল কন্ডিশন, এই যে অ্যানালাইসিস গুলো, সেই অ্যানালাইসিস গুলো ইনএডুকুয়েট ছিল এবং সেটা প্রপারলি হয় নাই। দ্যাটস ওয়াই এই লোন কি হয়, ব্যাড লোন হয়ে যায়। ভালো লোন সেটাও ব্যাড লোন হয়ে যায়। এখন এই জায়গাগুলো থেকে মানে কিভাবে সলভ করা যায়, সেটাকে রিজলভ করা যায় কিভাবে? যেমন যখন ইন্টারভিউ নেবে, খুব সিনসিয়ারলি নিতে হবে। যখন ক্রেডিট অ্যানালাইসিস করবে, বিশেষ করে 5C, যে তার ক্যাপিটাল কন্ডিশন, কোলাটেরাল, ক্যাশ অ্যামাউন্ট কেমন আছে, এই বিষয়গুলো খুব প্রপারলি দেখতে হবে। ক্যারেক্টার স্পেশালি, তার প্রিভিয়াস স্ট্যান্ড, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। লোনের যে ডকুমেন্টেশন, সে ডকুমেন্টেশন প্রপারলি করতে হবে। তাকে থার্ড পার্টি দিয়ে রিভিউ করাতে হবে এবং তার মনিটরিংটা পর্যাপ্ত পরিমাণে রাখে। এগুলো যদি করা যায়, তাহলে কি করা, ব্যাড লোনটা কে রিকভারি করা পসিবল হয় ব্যাংকের পক্ষে। দেন আমাদের লাস্ট যে টপিকটা নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে কি? পোর্টফোলিও হচ্ছে একটা কম্বিনেশন। পোর্টফোলিও একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? ইনভেস্টমেন্টের একটা কম্বিনেশন। পোর্টফোলিও ইজ দ্য কম্বিনেশন অফ ইনভেস্টমেন্ট অফ টু অর মোর সিকিউরিটি। যখন কেউ দুই অথবা দুইয়ের অধিক কোনো সিকিউরিটিতে সে ইনভেস্ট করে,
ওই যে বললাম যে লোনের পোর্টফোলিও যেটা হবে যে ব্যাংক একটা সেক্টরে স্পেসিফিক একটা সেক্টরে সে লোন না দিয়ে ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট বড়োয়ারের কাছে ডিফারেন্ট সেক্টরের বড়োয়ারের কাছে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট কোলেটারাল রেখে যখন ব্যাংকগুলো লোন দেয় তখন সেটা লোনের একটা পোর্টফোলিও হয়। তখন ব্যাংকের কি হয়, তখন তার একটা স্পেসিফিক একটা সেক্টর যদি রিস্ক অ্যারাইজ হয় অন্য একটা সেক্টরে বেশি প্রফিট হওয়ার কারণে সে কি করতে পারে, এটা রিকভারি করতে পারে। মেইন উদ্দেশ্যটাই কি, পোর্টফোলিও মেইন পারপাসটাই হচ্ছে যে রিস্কটাকে মিনিমাইজ করা, রিস্কটাকে কমিয়ে ফেলা। ওকে, পোর্টফোলিও ইজ দ্য কম্বিনেশন অফ ইনভেস্টমেন্ট অফ টু অর মোর সিকিউরিটি. Portfolio provides investors with a method of selecting securities that will provide the highest expected rate of return for any given degree of risk. And that will provide the minimum amount of risk. মানে যেটা বলেছিলাম যে তার রিস্কটাকে সে কি করবে, কমিয়ে ফেলবে। এই পোর্টফোলিওর অবজেক্টিভটাকে ফার্স্ট হচ্ছে কি রিডিউসকে কমানো, এবং সিকিউরিটি অফ ক্যাপিটাল যেটা তার সিকিউরড যেই ক্যাপিটাল রাখবে সেটা ডাইভার্সিফিকেশন করা ইনভেস্টমেন্টটাকে, এবং এক্সপেক্টেড রিটার্ন আর্ন করা, ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করা। তো এই চ্যাপ্টারে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে কি, আমাদের এই চ্যাপ্টারে আমরা লোন এবং লোনের যে এগেনস্টেড সিকিউরিটি, কিভাবে কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিয়ে থাকে, কোন কোন ফ্যাক্টরগুলোকে ওনারা কনসিডার করে, এই বিষয়গুলো বিবেচনা করে আমরা এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলো আমরা শিখেছি। ওকে, আশা করি সবাই লোনের চ্যাপ্টারটা বাস ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে মেইলে শেয়ার করবেন, আমি আপনাদের এটা আনসার দিতে চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।